ক্লাসের টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন টু এমআরআই। অর্থাৎ আমি এমআরআই সম্বন্ধে কিছু ধারণা দিব সবাইকে। প্রথমে আমাদের জি জানতে হবে যে আসলে এমআরআইটা কি, হোয়াট ইজ এমআরআই। এমআরআই ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো ম্যাগনেটিকের এম, রেজোনেন্সের আর এবং ইমেজিং এর আই নিয়ে এমআরআইটা শব্দটা ইউজ করা হয়। এবং এটা একটা নন ইনভেসিভ মেডিকেল ইমেজিং টেকনিক। নন ইনভেসিভ অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে ব্যথামুক্ত একটি পরীক্ষা, এবং দ্যাট ইউজেস স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস। অর্থাৎ এই দুইটা জিনিস হলো মূলত তারা ব্যবহার করতে হয়। একটা হচ্ছে শক্তিশালী একটা চুম্বক ক্ষেত্র এবং একটা রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস, এই দুইটা জিনিস ব্যবহার করে টু ক্রিয়েট ডিটেইলড ইমেজেস অফ দ্য অর্গানস অ্যান্ড টিস্যুস উইদিন দ্য বডি। আমাদের শরীরের ভিতরে যে টিস্যু এবং অর্গানগুলো আছে এগুলোর ছবি তৈরি করার জন্য স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এবং রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যেই মেশিনটি তৈরি করা হয়েছে সেটাই হচ্ছে এমআরআই মেশিন। এমআরআই মেশিনের পূর্ববর্তী নাম ছিল নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স অর্থাৎ এনএমআর। বর্তমানে যেটা এমআরআই বলা হয়, আগে ছিল এনএমআর, তো নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এবং নো আয়োনাইজিং রেডিয়েশন, অর্থাৎ এমআরআই তে কোনো আয়োনাইজিং রেডিয়েশন নেই। এবং এটার যে রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেওয়া হয় এটার মাত্রা হচ্ছে 1 থেকে 80 মেগাহার্টজ এর মধ্যে থাকে এটা রেডিও ফ্রিকোয়েন্সি পালসটা। তো এখন আমরা একটা হোল বডি এমআরআই স্যাজিটাল ইমেজ দেখতে পাচ্ছি এবং একটা হোল বডি এমআরআই কোরোনাল ইমেজ দেখতে পাচ্ছি। তো হোল বডি এমআরআই গুলা কিভাবে হয় আমি একটু বলে দিচ্ছি। একসাথে কিন্তু হোল বডির ছবি আসে না, স্ক্যান করতে হয় ধাপে ধাপে। অর্থাৎ ব্রেন থেকে নেক পর্যন্ত একটা স্ক্যান হয়, নেক থেকে আপার অ্যাবডোমেন পর্যন্ত একটা স্ক্যান হয়, আবার আপার অ্যাবডোমেন থেকে এই হিপ জয়েন্ট পর্যন্ত একটা স্ক্যান হয়, হিপ জয়েন্ট থেকে নি জয়েন্ট পর্যন্ত একটা স্ক্যান হয়, নি জয়েন্ট থেকে ফুট পর্যন্ত একটা স্ক্যান হয়। তারপর প্রতিটি স্ক্যান হওয়ার পরে এই স্ক্যান গুলা সফটওয়্যার মাধ্যমে জোড়া লেগে যায়। জোড়া লাগলে এই হোল বডি ইমেজ কিন্তু তৈরি হয়। তো এই জন্য হোল বডি এমআরআই করতে কিন্তু অনেক সময় লাগে। তো এটা আমাদের আজকে হোল বডি আলোচনা পরে করবো আরেকদিন। তো এখন দেখি এমআরআই তে কি কি মূল অংশগুলো থাকে। এমআরআই প্রধান অংশ হচ্ছে একটা ম্যাগনেট থাকবে, একটি শক্তিশালী চুম্বক থাকবে, এবং চুম্বকের ভিতরে গ্রেডিয়েন্ট কয়েল গুলো বসানো থাকবে। গ্রেডিয়েন্ট কয়েলের কি কাজ এবং কিভাবে কাজ করে এগুলো আমরা পরে বিস্তারিত জানবো পরের ক্লাসগুলোতে। এবং রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল থাকে। এই রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল হচ্ছে একটা হচ্ছে ভিতরে থাকে মেশিনের ভিতরে, আরেক ধরনের কয়েল হচ্ছে রোগীর শরীরের সাথে থাকে, যেগুলো রোগীর শরীর থেকে সিগন্যাল রিসিভ করে এবং কম্পিউটারে সিগন্যাল পাঠায়। তাহলে এখানে যে এই মেশিনটা দেখা যাচ্ছে এটা একটা 40 ম্যাগনেট লেখা, এবং এই মেশিনের ভিতরে বক্সের ভিতরে ম্যাগনেট আছে, গ্রেডিয়েন্ট কয়েল আছে, এবং এই রেডিও ফ্রিকোয়েন্সি একটা কয়েল উপরে দেখা যাচ্ছে। এটা মূলত নি এমআরআই করার জন্য এখানে সেট আপ করা হয়। এবং এই পিকচারে দেখি যে এই বড় যে অংশটা এটা হচ্ছে ম্যাগনেট, তারপরে এই ছোট অংশটা হচ্ছে গ্রেডিয়েন্ট কয়েল, তারপরে আরো ছোট যে অংশটা এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল। তো এগুলো সবকিছু কিন্তু গ্যান্ট্রির ভিতরে থাকে, বাইরে থেকে কিছু দেখা যায় না। এবং যে টানেলটা থাকে, যে গ্যান্ট্রির টানেলটা থাকে, এই টানেলের ভিতরে রুমকে ঢুকানো হয়। তাহলে এই যে এটা ম্যাগনেট, রেডিও গ্রেডিয়েন্ট কয়েল, রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল, এখান থেকে এই হচ্ছে মূলত স্ট্রাকচার এমআরআই মেশিনের। এখন এমআরআই হিস্ট্রিটা একটু জেনে নেই যে কারা এই মেশিনটা আসলে আবিষ্কার করলো। আজকে যে history of MRI technology begins with the study of the magnetic resonance on how electrons and atoms mainly respond to magnetism। অর্থাৎ চুম্বকের ভিতরে, একটা চুম্বক ক্ষেত্রের ভিতরে ইলেকট্রন এবং অ্যাটম কিভাবে কি ধরনের আচরণ করে এগুলো নিয়ে গবেষণা করার মাধ্যমে এমআরআই টেকনোলজিটা আস্তে আস্তে আবিষ্কার হয়েছে। এজন্য 1930 সালে ইজিডর আইজ্যাক র্যাবি developed a way to measure the magnetic properties অর্থাৎ স্পিড।
মানে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যে অ্যাটম গুলা কিভাবে কাজ করে, কিভাবে ঘুরে, এগুলা নিয়ে গবেষণা করতো এই র্যাবি স্যার। এবং সেটাকে সে নাম দিয়েছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এনএমআর। এবং দ্যাট ওয়ার্ক বিকেম দ্য বেসিস অফ মেডিকেল এমআরআই। তো এটাই হচ্ছে এমআরআই এর মূল ভিত্তি, যে আসলে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে অ্যাটম এবং ইলেকট্রন গুলা কি ধরনের আচরণ করে। আমাদের মানুষের শরীরেও তো অ্যাটম আছে, প্রোটন আছে, ইলেকট্রন আছে। তো এগুলা যখন ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যাবে, তখন কি ধরনের আচরণ করবে, এটাই ছিল তার গবেষণার বিষয়। যে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে কোনো ইলেকট্রন এবং অ্যাটম আনলে তারা কিভাবে আচরণ করে, কি ধরনের আচরণ করে, এটা নিয়ে গবেষণা করতে করতে এই এমআরআই হিস্ট্রিটা শুরু হয়েছে। এবং 1930 সালে ফিজিসিস্ট রেবি ডেভেলপড এ ওয়ে টু মেজার দ্য ম্যাগনেটিক প্রপার্টিস, অর্থাৎ স্পিন, অর্থাৎ একটা ইলেকট্রনের যে ম্যাগনেটিক প্রপার্টিস আছে সেটা সে মেজার করতে সক্ষম হয়েছে। ইন হিজ ওয়ার্ক রেবি ডেভেলপড এ ফর্ম অফ এমআর ইমেজিং কল্ড নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এনএমআর। অর্থাৎ একটা ইলেকট্রন বা অ্যাটমের ম্যাগনেটিক প্রপার্টিস কে কাজে লাগিয়ে যে ইমেজ তৈরি করা যায়, এটার যে মূল ভিত্তিটাই 1930 সালে রেবি তৈরি করেছে। ভাই আই রেভি মানে কি? টা কি আসে? আইআই রেবি মানে ওনার সংক্ষিপ্ত নাম, এই যে ইসিডর আইজাক রেবি। ইসিডর আইজাক রেবি ওনার আচ্ছা আচ্ছা, সংক্ষিপ্ত ইজিপ্টার নাম, এটা আইজ্যাক, আইআই রেবি। হ্যাঁ রাইট, ওকে ওকে। তো তারপরে 1969 সালে ডক্টর রেমন্ড রামাডিয়ান উনি কি করছে, হাইপোথেসাইজ দ্যাট ম্যাগনেটিক রেজোনেন্স কুড ডিফারেন্সিয়েট ক্যান্সার ক্যান্সার সেলস ফ্রম non-cancerous cells, and he successfully demonstrated his hypothesis with rats. অর্থাৎ 1969 সালে রামাডিয়ান সে ধারণা দিল যে একটা ক্যান্সার সেল এবং আরেকটা নন ক্যান্সার অর্থাৎ ভালো সেলকে আলাদা করা যায় ম্যাগনেটিক রেজোনেন্সের মাধ্যমে। এবং একটি ইঁদুর দিয়ে সে এটা গবেষণা করলো। Gamadian found that different kinds of tissue emissions had different response length with longer response signals from cancerous tissue. এবং সে এটা ধারণা দিল, বুঝতে পারলো যে আমাদের শরীরের বিভিন্ন ধরনের টিস্যু থেকে বিভিন্ন ধরনের সিগন্যাল আসে, বিভিন্ন সময় সিগন্যাল আসে, এবং এই জিনিসটা সে বুঝতে পারলো। এবং 1972 সালে ডামাডিয়ান ফাইল দ্য ফার্স্ট পেটেন্ট অফ এমআরআই টেকনোলজি। অর্থাৎ সে এমআরআই টেকনোলজি যে ইউজ করা যায় মানুষের শরীরের ছবি তৈরি করার জন্য, সে একটা কনসেপ্ট দাঁড় করালো। এবং আপন অ্যাপ্রুভাল অফ হিজ পেটেন্ট 1974, ডামাডিয়ান ডিজাইন এন্ড বিল্ড এ ফুল বডি এমআরআই মেশিন। তো এই যে ডামাডিয়ান স্যার একটি ফুল বডি এমআরআই পার্মানেন্ট ম্যাগনেটের মাধ্যমে সে তৈরি করলো। এবং জুলাই 3, 1977 সালে ডামাডিয়ান অ্যাচিভ দ্য ফার্স্ট হিউম্যান এনএমআর ইমেজ, এ ক্রস সেকশন অফ হিজ পোস্ট গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট ল্যারি মিনকফ চেস্ট। অর্থাৎ এই লোকটা হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট, তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সে তার অ্যাসিস্ট্যান্টের বুকের চারপাশে কয়েল লাগিয়ে দিল। কয়েল লাগিয়ে সে পরীক্ষা করলো এবং সে সাকসেসফুলি তার অ্যাসিস্ট্যান্টের বুকের, লাংসের, হার্টের ছবি পেল। এবং এভাবে একটি মেডিকেল ফিল্ডে, চিকিৎসা বিজ্ঞানে একটি অভূতপূর্ব আবিষ্কার করে ফেললো ডামাডিয়ান। এবং পরবর্তীতে 1972 থেকে 1980 সালে পল সি লটারবার এই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং মেথডটাকে আরো ডেভেলপ করা শুরু করলো। এবং সে 2D ইমেজ থেকে কিভাবে 3D ইমেজ তৈরি করা যায়, এটা সে বিভিন্ন পদ্ধতি তৈরি করলো। এবং at the same time physicist Sir Peter Mansfield began work to reduce the time required for complete magnetic resonance scan. অর্থাৎ একটি এমআরআই স্ক্যান করতে যে এত সময় লাগতো, অনেক সময় লাগে, এই সময়টা কিভাবে কমানো যায়, এই বিষয় নিয়ে স্যার পিটার ম্যানসফিল্ড গবেষণা শুরু করলো। এবং 2003 সালে লটারবার এন্ড ম্যানসফিল্ড শেয়ার দ্য নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ পেয়ে গেল লটারবার এবং ম্যানসফিল্ড 2003 সালে ফর দেয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ডিসকভারিজ। যে উনি হচ্ছে, এই প্রথম ব্যক্তি হচ্ছে পল লটারবার এবং উনি হচ্ছে পিটার ম্যানসফিল্ড।
তাহলে কারা কারা এমআরআই এর উপর নোবেল প্রাইজ পাইলো? 1944 সালে রেবাই পাইলো, 1952 সালে ফেলিক্স ব্লক এডওয়ার্ড পার্সেল, 1991 সালে রিচার্ড আর্মস, 2002 সালে কার্ট উটরিজ, 2003 সালে পল লটারবার এন্ড পিটার মেন্সফিল্ড নোবেল প্রাইজ পেল। এখন দেখবো যে ধাপে ধাপে কিভাবে এমআরআই মেশিনের উন্নতি হলো, উন্নতি হয়ে হয়ে আজকের যে আধুনিক এমআরআই মেশিনটা কিভাবে আসলো। তো এটা হচ্ছে প্রথম এমআরআই মেশিন প্রথম দিকে যখন আবিষ্কার হয়, যখন আসলে গবেষণা হয় যে কিভাবে মানুষের শরীর থেকে কোনো সিগন্যাল পাওয়া যায় কিনা এমআরআই ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে। তো ওখানে উপরে এবং নিচে দুইটা বড় বড় চুম্বকের পাত লাগিয়ে দিত এবং মাঝখানে কয়েল লাগিয়ে রুগীকে ঢুকিয়ে দিত, তো শুয়ে থাকতো। এভাবে তারা শুরু করলো। পরবর্তীতে যে লটারবার ডামাডিয়ান ডামাডিয়ান দেখলো এরকম একটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করলো এবং এখানে তার অ্যাসিস্ট্যান্টকে বসিয়ে সে রিসার্চ করলো। রিসার্চ করে দেখলো যে যে না, এই ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে রোগীর দেখতে পাই যে এখানে একটা বক্স বক্স আকৃতির এমআরআই আসলো, এটা অনেক বড়। পরবর্তীতে ওপেন এমআরআই তৈরি হলো, অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেটের একটা বক্সের ভিতর ঢুকিয়ে দিল এবং এই পার্মানেন্ট ম্যাগনেটের উপরের দিকে পার্মানেন্ট ম্যাগনেট থাকতো, নিচের দিকে পার্মানেন্ট ম্যাগনেট। এইভাবে এইভাবে রুগী শুয়ে থাকতো টেবিলের উপরে এবং পার্মানেন্ট ম্যাগনেটের পরে আসলো ক্লোজড এমআরআই, অর্থাৎ দুই দিকে দুইটা বড় পার্মানেন্ট ম্যাগনেট থাকতো এবং এর মাঝখান দিয়ে রুগীকে প্রবেশ করাতো। এবং এটার আপডেট ভার্সন হচ্ছে সুপার কন্ডাক্টিং ম্যাগনেট, অর্থাৎ বর্তমানে যে ম্যাগনেট গুলা ইউজ করা হয় সুপার কন্ডাক্টিং ম্যাগনেট হচ্ছে 1.5 টেসলা থেকে 3 টেসলা, কিন্তু ওপেন এমআরআই স্ট্রেংথ ছিল 0.3 বা 0.5 টেসলা। এবং এটা হচ্ছে সিমেন্সের একটি 3 টেসলা এমআরআই মেশিন। হচ্ছে অনেক সুন্দর আপডেট, অনেক স্ট্রং ম্যাগনেট। তো এটাই আসলে এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এমআরআই মেশিনের ডেভেলপমেন্ট হতে হতে আজকে কিন্তু এই পর্যায়ে চলে আসছে। তো প্রথম অবস্থায় যে ধরনের ছবি পাওয়া গেছে ওই ধরনের ছবি কিন্তু এখন আর চলবে না। এ- এখন অনেক হাই রেজলিউশনের ছবি পাওয়া যায়, কিন্তু প্রথম অবস্থায় এত হাই রেজলিউশনের ছবি পাওয়া যেত না, কিন্তু তারা বুঝতে পারতো যে এটা হার্ট এটা লাং আলাদা করতে পারতো, অর্গানগুলো বোঝা যেত। আর এখন তো খুব স্পষ্ট ক্লিয়ার বোঝা যায়। তো ভবিষ্যৎ যত দিন যাবে আরো আপডেট হবে মেশিন, আর নতুন টেকনোলজি হবে। এখন আমরা দেখি যে স্ট্রেংথ অফ ম্যাগনেট, অর্থাৎ এমআরআই ম্যাগনেটের স্ট্রেংথ কতটুকু। তো প্রথমে যদি আমরা একটা বার ম্যাগনেট চিন্তা করি, একটা বার ম্যাগনেটের স্ট্রেংথ যদি হয় 0.005 টেসলা, আর একটা এমআরআই মেশিনের স্ট্রেংথ হচ্ছে 3 টেসলা, তাহলে কত গুণ বেশি একটা, কতগুলা বার ম্যাগনেট আমাদের লাগবে একটা এমআরআই মেশিনের স্ট্রেংথ তৈরি করতে। 3 টেসলা এবং 0.005 টেসলা, অনেক ডিফারেন্স। তাহলে এমআরআই মেশিনের ম্যাগনেটিক অনেক স্ট্রং। এখন এটা যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডটা পৃথিবীর সাথে তুলনা করি, যে আমাদের পৃথিবীরও তো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবীর উত্তর মেরু আছে, দক্ষিণ মেরু আছে এবং পৃথিবীর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 0.00003 টেসলা, ঠিক আছে। এবং আমাদের এমআরআই মেশিনের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে 1.5 থেকে 3 টেসলা। অর্থাৎ আমাদের এমআরআই মেশিনের স্ট্রেংথ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের থেকে প্রায় 10,000 গুণ বেশি। তো এখন আমাদের আগে জানতে হবে যে এমআরআই মেশিনের ম্যাগনেট কিন্তু সবসময় অন থাকে। এমন না যে এমন না যে মেশিন বন্ধ করে দিলে ম্যাগনেটটা অফ হয়ে গেল। যেহেতু ম্যাগনেট সবসময় অন থাকে, এজন্য আমাদের সাবধান থাকতে হবে যাতে এমআরআই রুমে কোনো হুইল চেয়ার
বা ট্রলি বা কোনো অক্সিজেন সিলিন্ডার বা ভ্যাকুয়াম ক্লিনার এগুলো নিয়ে যাতে কেউ না ঢুকে। ঢুকলে কিন্তু সাথে সাথে এমআরআই মেশিনের সাথে এটা আটকে যাবে, অনেক জোরে এটা টান দিবে, এবং এটা কিন্তু আমরা হাত দিয়ে টেনে ছুটাতে পারবো না। এটা ছুটাতে হলে আমাদের ইঞ্জিনিয়ার ডাকতে হবে মেশিনের, এর জন্য খুব সাবধান। এবং এমআরআই মেশিনে যে রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় সেটার মাত্রা হচ্ছে যে আমরা আগে প্রথমে এক্স রে এবং সিটি স্ক্যানের রেডিও ফ্রিকোয়েন্সি দেখি, যেগুলো হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন 10⁻16 থেকে 10⁸ এর মধ্যে সাধারণত এক্স রে গুলা হয়। এবং যদি এর নিচে যে রেডিও ফ্রিকোয়েন্সি গুলা, এগুলো হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, তারপর ভিজিবল রে, তারপর ইনফ্রারে, মাইক্রোওয়েভ, এগুলো হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। এবং আমাদের এমআরআই যে রেডিও ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 10⁸ থেকে 10⁶। এজন্য এমআরআই একটা নন আয়োনাইজিং রেডিয়েশন or রেডিয়েশন হ্যাজার্ড ফ্রি। এখন এমআরআই কয় ধরনের এমআরআই আছে? এটা হচ্ছে ওপেন এমআরআই, যেটা ওপেন এমআরআই এখন প্রায় দেখাই যায় না, খুব কম আছে, এবং ক্লোজড এমআরআই। তো এটা হচ্ছে ওপেন এমআরআই। ওপেন এমআরআই বৈশিষ্ট্য হচ্ছে লো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের পাওয়ারটা কম থাকবে, এবং মেড অফ পার্মানেন্ট ম্যাগনেট। তো ওপেন এমআরআই তে পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয় এবং এটার পাওয়ার খুব কম থাকে। আরেকটা হচ্ছে ক্লোজড এমআরআই। ক্লোজড এমআরআই হচ্ছে সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ইউজ করা হয়, এবং এটা হচ্ছে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড বলতে 1.5 টেসলা থেকে 3 টেসলা। আর ওপেন এমআরআই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 0.1 থেকে 0.3 বা 0.5 টেসলা পর্যন্ত। আচ্ছা, সিটি স্ক্যান তো ছিল, এখন সিটি স্ক্যান থাকার পরেও এমআরআই কেন আবিষ্কার করা লাগলো এটা বুঝতে হবে। যে সিটি স্ক্যানে দেখা যায় যে আমরা সফট টিস্যু যে সফট টিস্যু কিন্তু আমরা ভালো রেজলিউশনের ছবি সিটি স্ক্যানে পাওয়া যায় না, কিন্তু এমআরআই তে কিন্তু হাই ডিটেল ইন সফট টিস্যু অর্থাৎ হাই রেজলিউশনের সফট টিস্যু ইমেজ পাওয়া যায়। কিন্তু আবার আরেকটা দিক হচ্ছে সিটি স্ক্যানে কিন্তু বনি স্ট্রাকচার গুলো ভালো দেখা যায়, কিন্তু এমআরআই তে কিন্তু বনি স্ট্রাকচারটা অত বেশি ভালো দেখা যায় না। আর ইফেক্টস অন দ্য বডি হচ্ছে এমআরআই এর উপর কিন্তু কোনো হ্যাজার্ড নাই, কোনো রেডিয়েশন হ্যাজার্ড নাই, কিন্তু সিটি স্ক্যানে অত রেডিয়েশনের সামান্য রিস্ক আছে, যেহেতু এটা রেডিয়েশন আছে, এক্স রে আছে। কস্টের দিক চিন্তা করলে এমআরআই বেশি কস্টলি, তো এমআরআই বেশি এক্সপেন্সিভ, বাট সিটি স্ক্যান ইজ মোর এক্সপেন্সিভ, অর্থাৎ সিটি স্ক্যান করতে কম খরচ লাগে কিন্তু এমআরআই করতে বেশি খরচ লাগে। এবং এমআরআই মিনিং হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এবং সিটি স্ক্যান হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি। এবং এমআরআই তে কোনো রেডিয়েশন নাই, সিটি স্ক্যানে মডারেট রেডিয়েশন আছে। এবং এমআরআই করতে সময় বেশি লাগে, 30 থেকে 40 মিনিট সময় লাগে, সিটি স্ক্যান করতে সাধারণত কম সময় লাগে। এগুলাই হচ্ছে মূল পার্থক্য সিটি স্ক্যান এবং এমআরআই। এমন কিছু কিছু জিনিস আছে যে সিটি স্ক্যানে ভালো আসে, যেমন কন্ট্রাস্ট দিয়ে এনজিওগ্রাম করা হলে এটা খুবই ভালো আসে সিটি স্ক্যানে। আবার এমআরআই তে সফট টিস্যু ভালো আসে। আবার যাদের রেডিয়েশন প্রবলেম আছে, রেডিয়েশনের কথা চিন্তা করে বা কন্ট্রাস্ট ইউজ করা যাবে না, সেক্ষেত্রে এমআরআই তে অনেক সময় কন্ট্রাস্ট ইউজ না করেই এনজিওগ্রাম ছবি আনা যায়। তো এখন আমি শেষ পর্যায়ে চলে এসেছি ক্লাসে, তো এখন কুইজ দেওয়া হচ্ছে, কিছু কুইজের উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো। এমআরআই ইজ অলসো নোন অ্যাজ, এমআরআই আসলে কি নামে আগে পরিচিত ছিল? ইলেকট্রন ম্যাগনেটিক রেজোনেন্স, না নিউটন ম্যাগনেটিক রেজোনেন্স, না ফোটনিক ম্যাগনেটিক রেজোনেন্স, না নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স? এটার অ্যান্সার কি হবে কেউ বলতে পারেন? কারেক্ট অ্যান্সার ইজ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, হচ্ছে এমআরআই এর পূর্ব নাম ছিল নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে 2003 সালে নোবেল প্রাইজ কে পেয়েছিল? ফেলিক্স ব্লক, না পার্সেল, না ডামাডিয়ান, না পিটার ম্যানসফিল্ড, না পল লটারবার্গ? পিটার ম্যানসফিল্ড, না পল লটারবার্গ এন্ড ডামাডিয়ান? কেউ বলতে পারবে? সি, পল লটারবার্গ and Peter পল লটারবার্গ এন্ড Mansfield. পিটার ম্যানসফিল্ড।
ঠিক আছে, তাহলে দেখি অ্যান্সারটা কি। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছো সবাই। অ্যান্সারটা হচ্ছে সি, পল লটারবার এন্ড পিটার ম্যানসফিল্ড 2003 সালে এমআরআই টেকনোলজির উপর গবেষণার কারণে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নিউটন না টেসলা না জুল না কুরি? টেসলা। The answer is Tesla. Tesla is the unit of magnetic field strength. অর্থাৎ আমাদের এমআরআই মেশিনে যে থাকে 1.5 টি অথবা 3 টি, মানে টি আসছে কোত্থেকে? টিটাই হচ্ছে টেসলা। আচ্ছা, হুইচ সেন্টেন্স ইজ নট ট্রু, মানে কোন বাক্যটা সঠিক নয়? এটা কে বলতে পারবে? এমআরআই gives higher softness of details, CT gives good images of bone structure, MRI takes long time, MRI has radiation hazard। কোন বাক্যটা সঠিক নয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে ডি। সেটা এমআরআই হ্যাজ রেডিয়েশন। হ্যাঁ, ডি হচ্ছে এমআরআই হ্যাজ রেডিয়েশন হ্যাজার্ড। এটা হচ্ছে ফলস, লাস্ট। কারণ এমআরআই তে কোনো রেডিয়েশন হ্যাজার্ড নেই। তো এই ছিল আজকের মতো। সবাইকে ধন্যবাদ এই ক্লাসে থাকার জন্য এবং আমার